বাংলাদেশের সেনাপ্রধান ফিরেছেন। বিদেশ সফরে গিয়েছিলেন তিনি। সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি করে তিনি ফিরে এসেছেন। ফিরতে না ফিরতেই বাংলাদেশে সেনাবাহিনীর অ্যাকশন শুরু হয়ে গেছে। সেনাবাহিনীর কি অ্যাকশন শুরু হলো সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই ব্যাপারে আলোচনা করব। এদিকে সমন্বয়ক শব্দটা, সমন্বয়ক পদটা আর থাকছে না বলে ঘোষণা করা হয়েছে। দর্শক, একটা কথা আমরা প্রায় ক্ষেত্রেই উচ্চারণ করি, সব কিছু নিয়ে খেলতে নেই। 5 আগস্টের পর থেকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেশে ফিরেই সেনা প্রধানের আবার অ্যাকশন শুরু। এবার পাওয়ার নিয়ে ফিরেছেন তিনি। গুরুত্বপূর্ণ তথ্য আছে এই ভিডিওতে। বাংলাদেশে আর থাকছে না সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী নেতা, এগুলো ভেনিশ হয়ে যাবে। গুরুত্বপূর্ণ তথ্য আছে, আশা করি ভিডিওটি দীর্ঘ হলেও সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। বাংলাদেশের সেনাপ্রধান ফিরেছেন। বিদেশ সফরে গিয়েছিলেন তিনি। সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি করে তিনি ফিরে এসেছেন। ফিরতে না ফিরতেই বাংলাদেশে সেনাবাহিনীর অ্যাকশন শুরু হয়ে গেছে। সেনাবাহিনীর কি অ্যাকশন শুরু হলো সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই ব্যাপারে আলোচনা করব। এদিকে সমন্বয়ক শব্দটা, সমন্বয়ক পদটা আর থাকছে না বলে ঘোষণা করা হয়েছে। হাস্যকর হলেও সত্য, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে এখন থেকে বাংলাদেশের সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এগুলোর আর কোনো অস্তিত্ব নেই। এখন সবই রাজনীতি। এই ব্যাপারগুলো যখন ঘটছে তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনীর অভিযান দেখেছি আমরা। তুল কালাম কাণ্ড। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল থেকে এত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে যা 3-4টি থানাতেও থাকে না, এবং বলা হচ্ছে যে পুলিশের যে অস্ত্র লুট করা হয়েছিল 5 আগস্টের পরে, সেই লুট করা অস্ত্রের গুদাম পাওয়া গেছে সেখানে। সেই আলোচনাগুলোই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে আপাতত ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন আমাদের প্রজাপতি.tvর আয়োজনগুলো। চলে যাই মূল ভিডিওতে। বলছিলাম সেনাবাহিনী প্রধান ফিরেছেন। বিদেশ সফর সংক্ষিপ্ত করে তিনি তাড়াহুড়ো করে ফিরেছেন, এবং শোনা যাচ্ছে তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড না করে তেজগাঁর যে বিমান ঘাঁটি সেখানে তার বিমান ল্যান্ড করেছে। কেন সেটা করলো সেটাও একটা অবাক করা তথ্য। বিভিন্ন সূত্র বলছে তিনি তেজগাঁতে ল্যান্ড করেছেন এবং তড়িঘড়ি করে ফিরে এসেছেন। তার পেছনে কারণ কি? সেনাপ্রধানকে নিয়ে গত কয়েকদিনে নানা রকমের আলোচনা হচ্ছিল। অনেকে এই আলোচনাও করার চেষ্টা করছিলেন যে সেনাপ্রধান অসহায় হয়ে দেশ ছেড়ে চলে গেছেন, তিনি আর ফিরবেন না, ইউনূস সরকারের অধীনে তার আর কাজ করা সম্ভব হবে না। কিন্তু আমরা ঘটনা ভিন্ন রকম দেখলাম। সেনাবাহিনী প্রধান ফিরে এলেন। ফিরে যখন এলেন তখন তাকে নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে। ডক্টর ইউনূস সরকারকে নিয়ে নতুন কোনো তথ্য তিনি পেলেন কিনা, নিয়ে এলেন কিনা, সেটা দেখা যাবে আগামী কয়েকদিনের মধ্যে। শোনা যাচ্ছে সেনাবাহিনী প্রধান ডক্টর ইউনূস সরকারের ওপরে বিরক্ত, এবং বিরক্তির যে ছাপ সেটা স্পষ্ট হয়েছে কদিন আগেই তার ভাষণে। এরপরে সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক একেবারে নড়বড়ে অবস্থায় চলে গেছে। সেনাবাহিনীকে আগের চাইতে একটু বেশি তৎপর দেখা গেছে। আমরা একদিন আগেই দেখেছি গুলশানে মব ঠেকাতে সেনাবাহিনী গিয়েছে, এবং সেখানে প্রথমবারের মতো মব করার জন্য 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। অর্থাৎ দৃশ্যপট পাল্টাতে শুরু করেছে। সেনাবাহিনী আজকে অভিযান চালিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল নবাব আব্দুল লতিফ হল, যে হলের মাঠে আমার নিজেরও বহুদিন বিচরণ করার অভিজ্ঞতা রয়েছে। সেই নবাব আব্দুল লতিফ হল, ঐতিহ্যবাহী সেই হলের ছাত্র শিবিরের সভাপতির রুম তল্লাশি করে ব্যাপক বিস্তর রীতিমতো একটা অস্ত্রের কারখানা পাওয়া গেছে। এত বিপুল অস্ত্র আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে কোনো অভিযানে এক রুম থেকে কিংবা একটা জায়গা থেকে পাওয়া যায়নি।
এত বিপুল পরিমাণ অস্ত্র, যে অস্ত্রগুলো পরে গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ছড়িয়ে পড়ছে। এই বিপুল পরিমাণ অস্ত্র শিবিরের সভাপতির রুম থেকে পাওয়া গেছে। একটা রুমে যদি এত পরিমাণ অস্ত্র থাকে তাহলে সেই রুমে আর কোনো জায়গাই থাকার কথা নয়, অর্থাৎ ওইটাকে অস্ত্রের গুদাম বানানো হয়েছিল। সেনাবাহিনীর অভিযানে সেটা বেরিয়ে এসেছে এবং বলা হচ্ছে যে পুলিশের যত অস্ত্র লুট হয়েছে 5 আগস্টের পরে মবের মাধ্যমে পুলিশের যত অস্ত্র লুট হয়েছে থানা আক্রমণের মাধ্যমে, সেই অস্ত্রের একটা বড় চালান এখানে রয়েছে। এগুলো সবই পুলিশের লুট করা অস্ত্র। পুলিশের লুট করা অস্ত্র শিবির সভাপতির রুমে কিভাবে গেল সেটা একটা বড় প্রশ্ন। তাহলে কি পুলিশ কিংবা সেনাবাহিনী জানে না যে পুলিশের লুট করা অস্ত্রগুলো বাংলাদেশের কোথায় কোথায় রয়েছে? খুব স্বাভাবিকভাবেই প্রশ্নের উত্তর দেয়া যায় যে হ্যাঁ, তারা জানে। জেনেও তারা এই অস্ত্রগুলো উদ্ধার করছিল না এতদিন। উদ্ধার করছিল না কেন? তাতে কি সরকারের সায় ছিল না? সরকার কি চাইছিল না পুলিশের অস্ত্র উদ্ধার হোক? কিংবা সরকার কি এরকম চাইছিল যে পুলিশের অস্ত্রগুলো সত্যিকার অর্থেই যাদের কাছে রয়েছে তাদের কাছ থেকে উদ্ধার করতে গেলে সরকারেরই এক ধরনের গোমর ফাঁস হয়ে যাবে, যাদের সঙ্গে সরকারের দহরম মহরম সম্পর্ক, সেই সম্পর্কে ভাটা পড়বে? যদি শিবির সভাপতির রুম থেকে এত বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া যায় তাহলে 5 আগস্টের পরে যারা মব করেছে, সারা দেশে যারা থানা আক্রমণ করেছে, পুলিশ মেরেছে, পুলিশ মেরে অস্ত্র লুট করেছে, থানায় আগুন দিয়েছে, কারা এরা? এটা পুলিশও জানে, সেনাবাহিনীও জানে, সরকারও জানে। তার মানে এতদিন উদ্ধার করা হচ্ছিল না, এই প্রথম অভিযানটা করা হলো বড় ধরনের। এর আগে ছোটোখাটো অভিযান হয়েছে, সেনাবাহিনী বলেছে যে বেশ কিছু অস্ত্র পাওয়া গেছে, কিন্তু একটা রুম থেকে, একটা জায়গা থেকে, তাও বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একটা রুম থেকে এত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা, এটা অবিশ্বাস্য। চোখে না দেখলে বোঝা যায় না। তার মানে কি সেনাবাহিনীর অ্যাকশান শুরু হয়ে গেছে সেনাপ্রধান ফিরতে না ফিরতেই? আপাত দৃষ্টে সেটাই মনে হচ্ছে। আর সেনাবাহিনী যদি অ্যাকশানে সত্যি সত্যি নেমে পড়ে তাহলে বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী যারা মব তৈরি করেছে, যারা পুলিশের ওপরে আক্রমণ করেছে, পুলিশে হত্যা করেছে, থানা জ্বালিয়ে দিয়েছে, পুলিশের মনোবল ভেঙে দিয়েছে, এখনও যারা পুলিশের বিপক্ষে প্রতিনিয়ত কথা বলার চেষ্টা করে বিভিন্ন পরিচয়ে, বিশেষ করে সমন্বয়ক পরিচয়ে পুলিশকে যাচ্ছে তাই ভাষায় কথা বলে, আমার মনে হয় যে তাদের কাউকে জিজ্ঞাসা করলেও এই অস্ত্রের আরও ভাণ্ডার পাওয়া সম্ভব হবে। এবং মজার তথ্য হচ্ছে আজকে জাতীয় নাগরিক পার্টি, সেই পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন দেশে আর সমন্বয়ক বলে কোনো মানুষ নেই। সমন্বয়ক বলে এই সমন্বয়ক শব্দটার আর অস্তিত্ব নেই, এটা বিলুপ্ত হয়ে গেছে। কারণ বৈষম্য বিরোধী আন্দোলন থেকে একটা ছাত্র সংগঠন হয়েছে, একটা রাজনৈতিক দল হয়েছে, এখন আর সমন্বয়কের কোনো অস্তিত্ব নেই। তিনি পুলিশকে বলেছেন যে সমন্বয়ক পরিচয়ে দেশে কোথাও যদি কেউ কিছু করতে চায় তাহলে তাদের কঠোর হস্তে দমন করুন। তার মানে সমন্বয়ক এই শব্দটা যদি তারা এখন অমিট করে না ফেলে তাহলে তাদের উপরে এখন রাজনৈতিক দল হিসেবে তাদের উপরে যে বিস্তর অভিযোগ আসবে, সেই অভিযোগ কাঁধে বহন করা তাদের পক্ষে মনে হয় সম্ভব হবে না। আর সম্ভব হবে না বলেই এই ঘোষণাটা এসেছে। সেনাবাহিনী প্রধান নিয়ে যখন নানা রকমের আলোচনা চলছে তখন সমন্বয়ক পদ থাকছে না নাহিদের, এই কথা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে বাংলাদেশে আর কেউ আমি এখানকার সমন্বয়ক, আমি ওখানকার সমন্বয়ক, এত সদস্যের সমন্বয়ক কমিটি, এত কমিটি, কোথাও কোনো প্রতিষ্ঠানে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা কোথাও সমন্বয়কের অস্তিত্ব আর থাকছে না। এটা নাহিদ ইসলাম বিলুপ্ত ঘোষণা করলেন। তাহলে সারা দেশের সমন্বয়করা এখন কি করবে? তারা কি পরিচয়হীনতায় ভুগবে না? আমার মনে হয় যে এতে করে সারা দেশের সমন্বয়কদের সঙ্গে এই জাতীয় নাগরিক পার্টির এক ধরনের দূরত্ব তৈরি হবে এবং এই দূরত্বটা সংঘর্ষে রূপান্তরিত হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। যেটা একদিন আগেই আমরা দেখলাম সার্জিস আলমের ওপরে আক্রমণ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের
ছাত্ররা সার্জিস আলমের উপরে আক্রমণ করেছে এবং সেখানে সার্জিস আলমের পক্ষের একজন পিঠে আঘাতপ্রাপ্ত হয়ে তার 14টা সেলাই পর্যন্ত লেগেছে। এই ঘটনাও কিন্তু আমরা দেখেছি। এই ঘটনা যে আরও ঘটতে পারে সেটা আশঙ্কা করেই হয়তো নাহিদ ইসলাম এই কথাটা বলেছেন। সেনাবাহিনী প্রধানকে নিয়ে যে আলোচনাগুলো চলছে, সেনাবাহিনী প্রধান একটা ভূমিকা রাখবে সরকারের বিপক্ষে, কেউ কেউ আবার বলার চেষ্টা করছেন যে সরকার থেকে সেনাবাহিনী প্রধানকে সরে যেতে বলা হয়েছে, তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। সেনাবাহিনী প্রধান সেটা আমলে নেননি, সেটা আমলে নেওয়ার কোনো কারণও নেই, কারণ দেশের যে কোনো খারাপ মুহূর্তে সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী, সেটাই দেশের নাগরিকের সব থেকে বড় ভরসার জায়গা। সেই ভরসার জায়গা যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষের আর যাওয়ার জায়গা থাকবে না। আমার মনে হয় সেনাপ্রধান সেই সংকল্পেই কাজ করবেন এবং দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন। বার্তা বাইরে থেকে, দেশের বাইরে থেকে কি বার্তা আনলেন, কি এখন প্রয়োগ হয় সেটা আমরা দেখব। আগামী 2-4 দিনের মধ্যেই ব্যাপারগুলো আরও স্পষ্ট হয়ে যাবে যে সেনাবাহিনী প্রধানের মাধ্যমে কি বার্তা এলো দেশে। আসসালামু আলাইকুম দর্শক, একটা কথা আমরা প্রায় ক্ষেত্রেই উচ্চারণ করি, সব কিছু নিয়ে খেলতে নেই। 5 আগস্টের পর থেকে চারিদিকে যে সাম্প্রদায়িক গোষ্ঠী এবং মৌলবাদী শক্তির জন্য একটা উর্বর ভূমিতে পরিণত হয়েছে বাংলাদেশ, এই শক্তিকে প্রতিরোধের জন্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো ব্যবস্থা আমরা নিতে দেখিনি। এবং সেই জায়গা থেকে স্পষ্ট করে উচ্চারণ করতে চাই, অনেকেই বলেন মৌলবাদের পৃষ্ঠপোষকতায় সব ধরনের আয়োজন সম্পন্ন করছে সরকার। যদি এই কেউ তুলেন, তারা কি কেউ ভুল কিছু বলছেন? সেই জায়গা থেকে হিজবুত তাহরীর যে উত্থান এবং তা নিয়ে সারা বিশ্ব গণমাধ্যমে যেভাবে আলোচনা আসছে এবং নানান সমীকরণের মধ্য দিয়ে এই প্রশ্ন এখন উঠতেই পারে, বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থানে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বিপদে রয়েছেন নাকি আরামে রয়েছেন। এবং এইগুলো বিবেচনা অবশ্যই আমাদেরকে ভারত, পাকিস্তান দুরাষ্ট্রকেই বিবেচনায় নিতে হবে। যেমন হিজবুত তাহরীর যে কর্মসূচি গত শুক্রবার তারা যেভাবে তাদের জানান দিল, তাদের এই জানান দেওয়ার মাধ্যমে আরও একটি বিষয় যে মানুষের সামনে এসেছে, তা হচ্ছে জঙ্গিবাদ বিষয়ে বা মৌলবাদ বিষয়ে আগাম কোনো তথ্য দেওয়ার মতন আমাদের গোয়েন্দা তৎপরতা বা গোয়েন্দা ভিত্তি একেবারে নেই বললেই চলে। এবং এই প্রশ্নটি খোদ উঠিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী। প্রথম কথা হচ্ছে যে হিজবুত তাহরীর তাদের এই কর্মসূচিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে তো প্রচারণা চালিয়ে আসছিল, ব্যানার করেছে, পোস্টার সেটেছে ঢাকা শহরের বিভিন্ন দেয়ালে দেয়ালে। তারা তাদের কর্মসূচির দিন এবং কোথায় হবে সেটিও আগাম জানিয়ে দিয়েছিল বায়তুল মুকাররমের উত্তর গেটে। তারপরেও পুলিশ তাদের কাউকেই আটক করেনি কর্মসূচির আগের সময় পর্যন্ত। কেন আটক করেনি? কেন? কোনো ধরনের তথ্য ছিল না। ডিএমপি কমিশনার আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলেকে বলছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেরকম কোনো গোয়েন্দা বাহিনী নেই, ডিবি ওই অর্থে গোয়েন্দা নয়। গোয়েন্দা বাহিনীর প্রথম কাজ হচ্ছে অগ্রিম ইন্টেলিজেন্স কালেকশন বা গোয়েন্দা তথ্য সংগ্রহ। আমার যে ডিবি মূলত ক্রিমিনালদের নিয়ে কাজ করে, ক্রিমিনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে। আবার কি অদ্ভুত বিষয়, তার এই কথার খানিকটা বিরোধিতা করছেন ডিএমপির আরেক কর্মকর্তা। এবং পুলিশের মধ্যে এইসব বিষয় নিয়ে যে নানান ধরনের দ্বন্দ্ব রয়েছে, এখনো পর্যন্ত এই সময়ে আমূল পরিবর্তন করার সত্ত্বেও সেটি আবারও স্পষ্ট হয়ে উঠেছে। যেমন ডিএমপি ডেপুটি কমিশনার মোহাম্মদ আলিবুর রহমান, তিনি বলছেন, আমরা তৎপর ছিলাম বলেই তো কর্মসূচি পণ্ড করে দিয়েছি। মানে এটি কি শিশু সুলভ মন্তব্য? তৎপর ছিলাম বুধাই পণ্ড করে দিয়েছি। আর তারা যে হাজারে হাজার মানুষ উপস্থিত হলেন, কিভাবে হলেন? আমিনুর রহমান বলছেন যে তারা এগোতে পারেনি আর আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি। কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? এটা তো বলা হচ্ছে যে সেখান থেকে মিনিমাম 3000 থেকে 5000 মানুষ হিজবুত তাহরীর সদস্যরা উপস্থিত ছিলেন। সেখানে আটক করা হয়েছে 36 জনকে, রিমান্ডে নেওয়া হয়েছে 18 জনকে। এই যে পুলিশ তৎপরতা, এবং সেটি নিয়েও তো কত কি হয়ে যাচ্ছে। রণক্ষেত্র পরিণত হলো বায়তুল মুকাররম এলাকা। কেন এই দৃশ্যের মুখোমুখি হতে হবে দেশের মানুষকে? হিজবুত তাহরীর 2009 সালে নিষিদ্ধ ঘোষিত হয় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই। তারপর থেকে তারা মাঝে মাঝে জানান দেওয়ার চেষ্টা করেছে তাদের অস্তিত্ব। কিন্তু 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরে, শেখ হাসিনা সরকার পতনের পরে তারা যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, তাদের কোনো ধরনের কর্মকাণ্ডে
হস্তক্ষেপ করা হয়নি। শুধু হিজবুত তাহরির কেন, আরও বিভিন্ন ধরনের মৌলবাদী গোষ্ঠীর যে আস্ফালন আমরা দেখতে পাচ্ছি, কোথাও কোনো সরকার রেজিস্ট করেছে? বরং সরকারের দায়িত্বশীলদের কারো সাথে হিজবুত তাহরির সঙ্গে সংশ্লিষ্ট অনেকের ছবি আমরা ভাইরাল হতে দেখেছি। কেন তাদের সাথে সখ্যতা? সেই প্রশ্নটিও তুলব নিশ্চয়ই আলোচনায়। ডয়েচে ভেলেকে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনমা মনিরুজ্জামান তিনি বলছেন, 5 আগস্টের পর আইন শৃঙ্খলা বাহিনী তাদের কোনো ধরনের বাধা দেয়নি হিজবুত তাহরিরকে, ফলে তারা প্রকাশ্যে আসতে শুরু করে এবং এখানে নিঃসন্দেহে আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা ব্যর্থতার পরিচয় আমরা পেয়েছি। এখনও যদি তাদের এই তৎপরতা বন্ধ না করা যায় তাহলে এটা ভয়াবহ আকার ধারণ করবে। এবং মনিরুজ্জামান বলছেন যে অনেকে বলেন যে হিজবুত তাহরির আসলে জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট নয়। তিনি বলছেন হিজবুত তাহরির তার চেয়েও ভয়ঙ্কর কিছু, শুধু বোমা ফাটালেই সেটি জঙ্গি কার্যক্রম হয় না, এর নানান স্তর আছে। তারা যেটা করে তা হলো মনস্তাত্ত্বিকভাবে জঙ্গিবাদকে ছড়িয়ে দেয়, উগ্র মতবাদকে ছড়িয়ে দেয়, মানুষের মধ্যে পরিবর্তন আনে খুব সহজেই। এটা জঙ্গিবাদের প্রধান একটা স্তর, এটা ভয়াবহ ব্যাপার। মানসিকভাবে তারা এমনভাবে পরিবর্তন করে ফেলে যে তারা যে কোনো কাজ করে ফেলতে পারেন। এবার আমি একটু আগে বলছিলাম সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে বিতর্কিত ব্যক্তিদের যেই সখ্যতা, সেটা আমাদেরকে আতঙ্কিত করে। দেলোয়ার হোসাইন তিনি বাংলাদেশি নাগরিক, যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে রয়েছে, তিনি ইসলাম সংস্কার বিষয়ে নানান ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তাতে আমাদের কোনো আপত্তি নেই। তিনি 5 প্লান নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, নিউজ বেসড একটি পোর্টাল। এই 5 প্লানের সহ প্রতিষ্ঠাতা তিনি। এখানে 2021 সালের মেতে হিজবুত তাহরির যিনি চেয়ারম্যান, ব্রিটেনের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদের একটি নিবন্ধ প্রকাশিত হয়েছিল এবং সেটি ব্যাপক সাড়া ফেলেছিল, আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল। সেই 5 প্লানের অন্যতম সম্পাদক সহ প্রতিষ্ঠাতা দেলোয়ার হোসেন, যিনি দিল্লি হোসেন নামে পরিচিত, তিনি গত কয়েকদিন আগে বাংলাদেশ ঘুরে গেলেন। বাংলাদেশ ঘুরে যাওয়ার সময় তিনি বাংলাদেশ থাকাকালীন সময় তিনি কাদের সাথে কথা বলেছেন, কাদের সাক্ষাৎকার নিয়েছেন? তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলমের সঙ্গে কথা বলেছেন, তার সাক্ষাৎকার নিয়েছেন। আমরা ছবি দেখেছি তার ফেসবুক পোস্টেই। তিনি জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তার ইন্টারভিউ করেছেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এখন যে জাতীয় নাগরিক কমিটির তার যে নেতারা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তাদের সাক্ষাৎকার নিয়েছেন, তাদের সঙ্গে ছবি তার ফেসবুকে পোস্ট করেছেন। ওয়া ফাতেমা যদিও এখন এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে জড়িত নেই, তার সঙ্গেও তিনি ছবি তুলেছেন, তার সাক্ষাৎকার দিয়েছেন এবং ইউটিউব চ্যানেলে সেগুলো তিনি আপলোড করেছেন। এবং আন্তর্জাতিক গণমাধ্যম কিভাবে হিজবুত তাহরির এই বিষয়টিকে নিচ্ছে তা একটু বলে রাখি। এইটিকে কেন্দ্র করে নতুন করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডা তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে। এগুলো কোনোটি ভালো ইঙ্গিত নয়। এবং আন্তর্জাতিক গণমাধ্যমের কথা বলছিলাম, ওয়াশিংটন পোস্ট, ডয়েচে ভেলে, শ্রীলঙ্কা গার্ডিয়ান, এরকম অসংখ্য গণমাধ্যম হিজবুত তাহরির সম্পর্কে যেই চিত্র আমাদের সামনে তুলে ধরলো গত শুক্রবার তাদের কর্মসূচি কেন্দ্র করে। এখানে প্রত্যেকটি গণমাধ্যমে বলা হচ্ছে যে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ইসলামপন্থী বিভিন্ন সংগঠনের প্রভাব বৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে, হিজবুত তাহরির তৎপরতা এভাবে বাড়ছে। কেউ লিখছেন যে খিলাফতের জন্য মার্চ টু খিলাফত যে কর্মসূচি ছিল হিজবুত তাহরির, সেটি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনেই ঘটল এবং এটিকে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর জনসমুখে আরও জায়গা করে নেওয়ার বা তাদের অবস্থানটি আরও সম্প্রসারিত হওয়ার ইঙ্গিত হিসেবে মনে করছে এই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। শ্রীলঙ্কা গার্ডিয়ান যেটা লিখছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে চরমপন্থীদের উত্থানের একটি বর্ণনা ঠিক এভাবে তুলে ধরছে যে এটি সম্ভবত তারা পশ্চিমা সম্পর্ক এবং আগত ট্রাম্প প্রশাসনের সাথে উত্তেজনার পূর্ণ সম্পর্কের সাথে যা জড়িত, সেখান থেকে বাংলাদেশের প্রতি মার্কিন নীতিতে অর্থাৎ ট্রাম্পের যেই যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব, এটির সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে যে পরিবর্তিত পরিস্থিতি, সেখান থেকে এইসব রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে পরিবর্তন আনতে পারে। আর ভারত তো বলেই দিয়েছে তারা এই সরকার বদল না হলে কোনোভাবেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখবে না। এটি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। দর্শক শ্রোতা, এ বিষয়ে আপনার মতামত থাকলে লিখবেন
সেনাপ্রধান যে কথাগুলো বলেছেন, যে হুঙ্কারগুলো দিয়েছেন, এগুলো কি বর্তমানে গণ অভ্যুত্থানের পক্ষে যারা, তাদের কি পক্ষে আছে? লিখতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।